1948 সাল সারা ভারতে ভারত পাকিস্তান যুদ্ধ জয়ের উৎসব চলছিল, কিন্তু খুব কম মানুষই এই জয়ের গভীর তাৎপর্য বুঝতে পারছিল, কারণ এই জয়ের মধ্যেই ভারত নিজের মৃত্যুর কবর করে ফেলেছিল। পাকিস্তান তার অপমানজনক পরাজয় চুপচাপ মেনে নেবে না, সে প্রতিশোধ নিতে মরিয়া ছিল। কিন্তু আপনারা কি জানেন, পাকিস্তানের থেকেও মরিয়া ছিল আরেকটি দেশ, যে দেশটি ভারতকে প্রায় 200 বছর শাসন করেছিল, আর এখন সে নিজেই তার প্রাক্তন উপনিবেশকে নিজের পায়ে দাঁড়াতে দেখতে পারছিল না। এই ছবিটি একবার দেখুন। মেজর জেনারেল ক্যাথেন, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের ব্রিটিশ ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন। 1948 সালের ভারত পাকিস্তান যুদ্ধ পরাজয়ের পর এই মেজর ক্যাথেনই আইএসআই এর জন্ম দেন। শুধু তাই নয়, প্রায় 8 বছর ধরে তিনি নিজেই আইএসআই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ পদে খুব কৌশলগতভাবে রস ম্যাককে নিয়োগ করা হয়, যিনি আগে ব্রিটেনের অস্ট্রেলিয়ান আর্মির প্রধান ছিলেন। অর্থাৎ এরা সবাই ছিলেন এমন মানুষ যাদের কাছে ছিল দশকের পর দশক সামরিক ও গোয়েন্দা অভিজ্ঞতা। সেই সময় আইএসআই এ মাত্র 10,000 অফিসার ছিল, যার মধ্যে 384 জন ছিলেন ব্রিটিশ অফিসার। এরা শুরু থেকেই আইএসআই কে সাইকোলজিক্যাল ইন্টেলিজেন্স ট্যাকটিক্স, যেমন গুপ্তচর বৃত্তি এবং যৌথ সামরিক অপারেশনের মতো অত্যন্ত উন্নত প্রশিক্ষণ দিচ্ছিলেন। 2021 সালের একটি রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি M15 ও M16 আজও পাকিস্তানি বাহিনীকে ব্রিটেনে প্রশিক্ষণ দেয়। পাকিস্তান খুব ভালো করেই জানতো যে ভারতের মতো 4 গুণ বড় দেশের সঙ্গে সে একা লড়াই করতে পারবে না, তাই সে সাহায্য নিয়েছিল ব্রিটেনের। কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না, সেই সময় আইএসএর নেটওয়ার্ক এতটা শক্তিশালী হয়ে গেছিল যে প্রায় 18টি দেশের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে কাজ করছিল শুধুমাত্র রকে ধ্বংস করার জন্য। এর ফলাফল আমরা খুব শীঘ্রই দেখতে পাই। জন্মের মাত্র 7-8 বছরের মধ্যেই আইএসআই কার্যত চারিদিক থেকে ভারতকে ঘিরে ফেলেছিল। 1950 সালের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে নাগা ও মিজো বিদ্রোহ চলছিল। দক্ষিণ কেরালায় আইএসআই তাদের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বসিয়ে দেয়। উত্তর কাশ্মীর নিয়ে ভারত তখন থেকেই লড়াই করছে। পশ্চিমে আইএসআই খালিস্তানের বীজ বপন করে। পূর্ব ও মধ্য ভারতে নকশালবাদীদের দাঁড় করায়। দাউদ ইব্রাহিম, ছোটা রাজন, হাজি মস্তান, ছোটা সাকিল এমন অসংখ্য আন্ডারওয়ার্ল্ড অপরাধী গোষ্ঠী আইএসআই গড়ে তোলে এবং আজও তাদের অর্থ যোগায়। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সাধারণ মানুষের উপর সন্ত্রাসবাদ। 1993 সালে বোমা বিস্ফোরণ, 257 জনের মৃত্যু। 2001 সংসদে হামলা, 26/11 মুম্বাই হামলা, 2008 দিল্লি সিরিয়াল ব্লাস্ট, 2011 মুম্বাই ট্রিপল ব্লাস্ট। আজ পর্যন্ত ভারতে যত সন্ত্রাসী হামলা হয়েছে, যাতে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, তার পিছনে প্রধান ভূমিকা একটাই সংস্থার, আইএসআই। জস ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিন, তেহরিক ই তালিবানি এবং আল কায়দা এমন অসংখ্য ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন আইএসআই তৈরি করেছে। এই সংগঠনগুলোর নেটওয়ার্ক আজও পুরো ভারত জুড়ে ছড়িয়ে আছে এবং দেশকে ভিতর থেকে পোকা ধরার মতো খেয়ে ফেলছে। অন্যদিকে আইএসআই যেখানে 1948 সাল থেকে যুদ্ধের ময়দানে সক্রিয়, ভারতের গোয়েন্দা সংস্থা র জন্ম নেয় তার প্রায় 20 বছর পরে, 24শে সেপ্টেম্বর 1968 সালে, তাও ভীষণ লড়াইয়ের পর। আইএসআই, সিআইএ, কেজিবি এরা রকে ঘেন্না করতই। এমনকি ভারতের ভেতরে বিরোধী দলগুলো র বন্ধ করতে চাইত। রকে ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সংস্থা বলা হতো, যা নাকি বিরোধীদের উপর গুপ্তচর বৃত্তি করত। ইন্দিরা গান্ধীর পর ক্ষমতায় আসা মোরারজি দেশাই সম্পর্কে একটা কথা প্রচলিত ছিল, রয়ের প্রতি তার ঘেন্না ভারতের প্রতি ভালোবাসার থেকেও বেশি। তিনি প্রায় র বন্ধই করে দিয়েছিলেন। তবুও রয়ের ধারণা, পরিকল্পনা ও প্রতিষ্ঠান সম্পূর্ণ কৃতিত্ব যায় একজন মানুষকেই, আর.এন. কাউ। যেখানে আইএসআই ছিল 10,000 ব্রিটেনের প্রশিক্ষিত অফিসার, সেখানে কাউ মাত্র 2,509 জন শিক্ষিত অফিসার, 5 লক্ষ টাকা সামান্য বাজেট এবং একটি ভাঙা বিল্ডিং দিয়ে র শুরু করেছিলেন। তবুও এই পরিস্থিতিতেই র আইএসআই কে যোগ্য জবাব দেয়। জন্মের মাত্র 3 বছরের মধ্যেই র ভারত পাকিস্তানের প্রতিটি যুদ্ধে ভারতকে জয়ী করে। 1971 সালের যুদ্ধ, 1984 সালের যুদ্ধ,
কিংবা হোক 1999 সালের যুদ্ধ। 17ই আগস্ট 1988 পাকিস্তানের স্বৈরশাসক জিয়াউল হক রহস্যজনকভাবে বিমান দুর্ঘটনায় মারা যান। আজও কিছু প্রমাণ বলছে এটা দুর্ঘটনা নয়, বরং রয়ের পরিকল্পিত অপারেশন। বাংলাদেশকে স্বাধীন করে পাকিস্তানকে দুটুকরো করা, আফগানিস্তানকে পাকিস্তানের শত্রু বানানো, এইগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। আজ পাকিস্তান পুরোপুরি অ্যান্টি পাকিস্তান। তালিবান সরকার সরাসরি পাকিস্তানের উপর হামলা চালায়। রই পাকিস্তানের সন্ত্রাসী অর্থায়ন বিশ্বমঞ্চে তুলে ধরে পাকিস্তানকে ব্ল্যাকলিস্ট করায়। কিন্তু প্রশ্ন আসে, আইএসআই যেখানে রয়ের চেয়ে 20 বছরের বেশি অভিজ্ঞতা ছিল, বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো যাদের প্রশিক্ষণ দিচ্ছিল, র কিভাবে পাশা উল্টে দিল? এর উত্তর লুকিয়ে আছে নাগাল্যান্ড থেকে বাংলাদেশ পর্যন্ত, অপারেশন জিব্রাল্টার থেকে অপারেশন ক্যাকটাস পর্যন্ত, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ছিল একটি খেলাধুলার মতো। একদিকে আইএসআই, যাদের হাতে ছিল 10,000 ব্রিটিশ প্রশিক্ষিত অফিসার, দুশ্চরিত্রা, দুর্বলতা ব্যবহার করা ছিল তাদের শক্তি। আর অন্যদিকে র, শুধু 2,500 অফিসার, সীমিত বাজেট, ভাঙা অফিস, কিন্তু তাদের কাছে ছিল ধৈর্য, বুদ্ধি ও বিশ্লেষণের শক্তি। এই অসম অনুপাতকে নিজের দিকে মোড়ায়। র জানে কিভাবে কৌশল, মানবিক নেটওয়ার্ক এবং প্রয়োজনীয় জায়গায় সময় মতো পদক্ষেপ ভারতকে অদৃশ্য যুদ্ধে জেতাতে হয়। নাগাল্যান্ডের বিদ্রোহ দমন, মিজোরামের চরমপন্থীদের মোকাবেলা, অপারেশন জিব্রাল্টার 1965 যুদ্ধ, বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানের স্বৈরশাসক জিয়াউল হকের অবসান পর্যন্ত আজও র অদৃশ্যভাবে ভারতকে সুরক্ষিত রাখে। আর আইএসআই এর সেই 75 বছরের ষড়যন্ত্রের বিরুদ্ধে ধীরে ধীরে পদ্ধতিগতভাবে পাশা উল্টে দিচ্ছে। আজও র ভারতকে অদৃশ্যভাবে সুরক্ষিত রেখেছে এবং আইএসআই এর 75 বছরের ষড়যন্ত্রকে ধীরে ধীরে পদ্ধতিগতভাবে পাশা উল্টে দিচ্ছে। ইতিহাসের আড়ালে থাকা এমন সত্য কাহিনীগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, কারণ সত্যের খোঁজ এখানেই শুরু। জয় হিন্দ।